সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আজকে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে উচ্চ শিক্ষা ও গবেষণার মান দেশে এবং বিদেশে। আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হই। প্রথমেই ডক্টর আলতাফ হোসেন, প্রফেসর, চেংদু বিশ্ববিদ্যালয়, চীন। এই সাথে তিনি একজন গবেষক হিসেবে, লেখক হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে, বিজ্ঞানী হিসেবে শুধু চীনই নয়, চীনের বাইরেও তার যথেষ্ট সুনাম আছে। এবং বাংলাদেশের একজন মানুষ হিসেবে নিঃসন্দেহে আমরা তাকে অভিনন্দন জানাই, স্বাগত আমাদের আলোচনায়। এরপরে যার সাথে পরিচয় করব তিনি প্রফেসর ডক্টর তাহমিনা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনিও একজন গবেষক, তিনি একজন লেখক এবং তিনি একজন অত্যন্ত গবেষণা কার্যের মধ্য দিয়ে জনকল্যাণের কাজ করে থাকেন। স্বাগত আপনাকেও। ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার এই যে বিষয় নির্ধারিত হয়েছে, এর মূল কতগুলো কারণ আছে। কারণটা হলো এই যে বাংলাদেশে আজকে শিক্ষার মান কি, উচ্চশিক্ষার মান কি উন্নততর হচ্ছে, গবেষণার মান কি উন্নততর হচ্ছে, বা বিদেশের কথা আমরা শুনি বা বিদেশে সকলেই চলে যান, সেখানে কি জন্যে যান? তাহলে কি আমাদের এই শিক্ষার মান অতটা উন্নত নয়? আর বিদেশেই বা কতটা উন্নত? সেই বিষয়ে আজকে প্রথমেই আমি আলোচনার জন্য প্রফেসর ডক্টর তাহমিনা আক্তারকে বলবো। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। আমরা তো যতটুকু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে যার একটা ঐতিহাসিক একটা তাৎপর্য আছে, গুরুত্ব আছে। শিক্ষা, গবেষণা, আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং আরও অনেক সংস্কৃতি, সাহিত্য চর্চা, আন্দোলন, কত কি আছে, বিপ্লব এবং আন্দোলনের মধ্য দিয়ে রক্ত ঝরেছে, শহীদ হয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বিস্তৃত হয়েছে, সুনাম অর্জন করেছে দেশে বিদেশে। এ প্রসঙ্গে আপনি একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ। আজকে যে বিষয়টা আমাদের মাঝে আলোচনা এসেছে অত্যন্ত সময় উপযোগী, কারণ আমাদের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের উন্নত হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মনে করি লিডিং ইউনিভার্সিটি হিসাবে পরিচিত আছে, যার আপনি সঠিকই বলেছেন, যার ঐতিহ্য, ইতিহাস, সংগ্রাম, বাংলাদেশের যে ভূরাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জায়গা আমি মনে করি সবসময় বলে থাকি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু ইউনিক বিশ্ববিদ্যালয় হিসাবে জাতিসত্তা বিকাশের ক্ষেত্রে, গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তা বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় নেই। এখন প্রশ্ন হয়েছে যে আমরা বিশ্বমানে কিভাবে পৌঁছাতে পারি। সেটা ওই সাথে আপনি একটু যোগ করুন। আপনি যে জিনিসটা ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে, আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে বলেছেন, এটা তো অবশ্যই সঠিক। শিক্ষার মান কতটা হচ্ছে সেটা সম্পর্কে সেই দিকেই যাচ্ছি। যে সত্যি কথা বলতে গেলে আমাদের শিক্ষা মানে যে পর্যায়ে এখন যাওয়া উচিত ছিল, সেটা অকপটেই স্বীকার করছি, সেই পর্যায়ে আমরা হয়তো যেতে পারিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকগুলো গবেষণা ভিত্তিক উদ্যোগ নিয়েছে। আমাদের প্রকাশনার ক্ষেত্রেও আমরা তৎপর হয়েছি। আমরা দেখেছি যে শিক্ষার মান এবং বিশেষ করে আমাদের যে কারিকুলাম ডেভেলপমেন্ট, আমাদের এমপ্লয়েবিলিটি, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সাথে সংযোগ এবং বিশ্বের সাথে আমাদের কিভাবে তাল মিলিয়ে আমরা সেই জায়গায় যাব। আপনি শুনে খুশি হবেন যে এখানে আমি বলছি যে আমরা কিন্তু এই কিছুদিন আগেই কিন্তু দেখা গেছে র্যাঙ্কিং
পরিমাপ হয়েছে। আমরা কর্মধারায় দেখা যাচ্ছে যে 24-এর তুলনায় 25-এ আরেকটু মানে গিয়েছে, 25-এ 26-এ দেখেছি আরেকটু মানে চলে গিয়েছি। এই মানটা সেক্ষেত্রে দেখেছি গবেষণার পরিবেশের ক্ষেত্রে মান বেড়েছে, আমাদের শিক্ষার্থীদের পারফরমেন্সের ক্ষেত্রে মান বেড়েছে, আমাদের আর্টিকেল প্রকাশনার ক্ষেত্রে কিউএস জার্নালে আমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে ধারাটা শুরু হয়েছে 3টা বছরে, মানে বিগত 2 বছরে মানে সামনে, তাতে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এখানেই বলে যেতে চাচ্ছি, আমাদের হতাশার জায়গা না, আমরা আশাবাদী। এবং আমরা যদি সেই রকম সরকারের সহযোগিতা বিশেষ করে গবেষণার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে পাই, আমরা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অবশ্যই আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন, ধন্যবাদ। এটাও সত্য কথা যে বিশ্বের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়, অক্সফোর্ড অথবা কেমব্রিজ এবং আরও অনেক, যেরকম কানাডায় আছে, আমেরিকায় আছে, অনেকগুলো জায়গায়, হার্ভার্ড, এই বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর মান কিন্তু প্রতি বছর একই রকম থাকে না, রাইট, কোনোটা একটু বেড়ে যায়, কোনোটা একটু কমে যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অবশ্যই আছে, এটাকে কেউ বিরূপ মন্তব্য করার অধিকার কিন্তু কারো নাই। কেউ যদি করে থাকেন এটা তার অজানা অথবা এ সম্পর্কে তার ধারণা নেই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমি এখন আসি যিনি আমাদের আজকে আমাদের অতিথি, যে প্রফেসর ডক্টর আলতাফ হোসেন। আপনার সাথে আমার পরিচয় হয়েছে এই এপ্রিলের, যখন চায়না আমি যাই আর কি, ডেলিগেশন, বিএনপির যে 21 সদস্য বিশিষ্ট ডেলিগেশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গিয়েছিল, আমি একজন সিনিয়র সদস্য হিসেবে গিয়েছিলাম। সেখানে আপনার সাথে পরিচিত হই আমি, এবং আমাদের অ্যাম্বাসাডার আছেন নাজমুল সাহেব, তার ওখানে আরও কথাবার্তা আলোচনা হয়েছে। যে আপনার যে এত কিছু আছে এটা তো আমরা জানতাম না। আপনি এখন চেংদু ইউনিভার্সিটিতে ওখানে আছেন, আপনার ডিটেল, আপনার পরিচয়টা, কোথায় ছিলেন, কবে গেলেন, আপনি এত বিজ্ঞানের উপরে এত পড়াশোনা করেছেন, এত রিসার্চ করেছেন, আমি তো অবাক। আপনি এখানে ইউএসটিসি, এইটা আপনি ওখানে তো গিয়েছিলাম, বাংলাদেশের ছাত্রদের দেখলাম, আপনি ওখানেও একজন বড় গবেষক ছিলেন। বিস্তৃতভাবে যদি আপনি আমাদেরকে একটু বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা ওখানে পড়তে যাক, ভালোভাবে অধ্যয়ন করুক, উচ্চশিক্ষা লাভ করুক, এটা তো আমরা চাই। আপনি সে সম্পর্কে আমাদের একটু বিশ্লেষণ করুন। প্রথমে আপনার পরিচয়টা, কবে গেলেন, কিভাবে থাকলেন, এই বিষয়ে। ধন্যবাদ নাজমুল স্যার আমাকে ফলোর দেওয়ার জন্য। আসলে আমি প্রথম পড়াশোনা করেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এখানে হচ্ছে টেলিকমিউনিকেশন একটা সাবজেক্ট ছিল আমাদের, টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো সেখান থেকে কিন্তু আমার একটা ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এটার উপর একটা অধীর আগ্রহ ছিল। তো আগ্রহ থাকার কারণে আমি কিন্তু ওই সময় অনেক ভালো প্রজেক্ট করার চেষ্টা করতেছিলাম। তো সেই সময় আপনি এখানে পড়াশোনাটা শেষ করে চীনে কোথায় গেলেন? আমি বলতেছি স্যার, সেটা হলো যে যখন ওই সময় আমাদের একটা ভার্সিটিতে চীনের একটা প্রতিনিধি দল এসেছিলেন এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য। আচ্ছা। দেন আমি আমার কিছু ক্লাসমেট সহপাঠী মিলে আমরা আগ্রহ প্রকাশ করলাম। তো ওই সময় কিন্তু একটা এমওইউ হয়েছিল আমাদের ইউনিভার্সিটির সাথে। তো ওই সময় আমরা একটা আগ্রহ প্রকাশ করলাম যে আমরা চায়নাতে যাব। তো সেই সময়ে দ্যাটস অন 2008 সালে আমরা দরখাস্ত করলাম এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য। তো এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো সাধারণত হয় যে 2+2 অথবা হচ্ছে 3+1 অথবা 2.5+1। তো আমরা এখানে 2 ইয়ার্স কমপ্লিট করার পরে ওখানে আমরা চায়নাতে এক্সচেঞ্জ প্রোগ্রামে। চায়নায় কোথায়? এটা হচ্ছে শেনিয়াংয়ে। আচ্ছা, শেনিয়াংয়ে। এটা হচ্ছে নর্থ বেইজিং এর আরও নর্থ ওয়েস্টে, নর্থ ইস্টে। তো ওই সময় আমরা ওখানে গিয়ে পড়াশোনা করলাম এই সাবজেক্টের উপরে। তো সাবজেক্টটা কিছুটা ভেরি করেছিল ইলেকট্রনিক। ডক্টর আলতাফ হোসেন, আপনার এখানে যেহেতু একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে আমরা আলোচনা করি, তো এতটা ডিটেল বলতে পারবেন না। ওকে স্যার। আপনি ওখানে যে সাবজেক্টের উপর গবেষণা করলেন, যেটা যা অর্জন করলেন, বা কোনো যদি পুরস্কৃত যদি হন আপনি সেটাও বলবেন। তারপরে কোথায় কতদিন ছিলেন, কি পজিশন, কি অবস্থানে ছিলেন, সেগুলো সম্পর্কে বলুন। ওকে স্যার, আমি ওখানে গিয়ে আমরা পড়াশোনা শেষ করলাম আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আমি
কিছুদিন সার্ভিস করলাম। তো সেখানে কিন্তু আমি কোথায় লাকিলি করলেন? এগুলো তো বলতে হবে। হ্যাঁ, সেখানে আমি হচ্ছে সার্ভিস করলাম হচ্ছে যে এখানে একটা চাইনিজ কোম্পানিতে দোভাষী প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে। কোন চাইনিজ কোম্পানি? এটা সিনো হাইড্রো কর্পোরেশন। হ্যাঁ, আপনি বলতে সিনো হবে হাইড্রো এটা। কর্পোরেশন হ্যাঁ। লিমিটেড। তো এরপরে আমার কিন্তু উচ্চশিক্ষার উপর একটা অধীর একটা আগ্রহ ছিল। বেশ, খুব স্বাভাবিক। তো এরপরে আমি বলেন। কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। হুম? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম এখানে আচ্ছা। হচ্ছে যে ওয়ালটনে। তো এটা শেষ করার পরে আমি মাস্টার্সে, তো আমার ওই সময় কিন্তু একটা টিচার বলেছিলেন যে আপনি যদি ফার্দার ইয়ার জন্য, ওনারা একটা হচ্ছে ইউনিভার্সিটির নাম রিকমেন্ড করেছিল, ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না, যেটা চায়নার জন্য ইলেকট্রনিক্সের জন্য সবচেয়ে বেস্ট। এবং এই ইউনিভার্সিটিটা রিসেন্টলি এআই এই এর যে জন্য এখানে লেখা আছে কি জানেন? সার্ভস অ্যাজ এ হাই এন্ড ফরেন এক্সপার্ট অ্যাট চেংদু ইউনিভার্সিটি অ্যান্ড সেক্রেটারি জেনারেল অফ ইউইএসটিসি। ইয়েস স্যার। এই জিনিসগুলো আপনাকে বলতে হবে তো। হ্যাঁ, আমি আপনি অত ডিটেলে আমি দিতে পারবো না আপনাকে। আচ্ছা, সময়। কন্টিনিউ আপনি বলে করতেছি। ফেলেন আপনি সো তাড়াতাড়ি। এখানে আমি এই আপনি তো ইউনিভার্সিটিতে ওখানে একটা এত বিজ্ঞানের উপরে এত গবেষণা করেছেন, এখানে আমি পেলাম। এই ইউনিভার্সিটিতে স্যার আমি হচ্ছে যে এই কোন ইউনিভার্সিটি? হ্যাঁ, নামটা আবার বলেন। ইউইএসটিসি, ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড Yes, টেকনোলজি। ওখানে আমরা গিয়েছিলাম আর কি। ওখানে গিয়ে আমি মাস্টার্স, হ্যাঁ। পিএইচডি এবং পোস্ট ডক্টরাল আচ্ছা, আমি এটা শেষ করলাম। জি। তো শেষ করার পরে পোস্ট ডক্টরাল কিন্তু অবভিয়াসলি একটা হচ্ছে যে মানে রিসার্চ পজিশন, গবেষক পজিশন। তো এইটা শেষ করার পরে আমি চেংদু ইউনিভার্সিটি হাই এন্ড ফরেন এক্সপার্ট। সো এই পজিশনটা সাধারণত অ্যাবোভ অ্যাসোসিয়েট প্রফেসর বা আপনার জি। প্রফেসর জি, এই জি। লেভেলে দেওয়া হয়। এবং এইটা হচ্ছে যে চায়নাতে হচ্ছে ক্লাস এ সমপরিমাণ, যেটা তাদেরকে ইভালুয়েট করা হয়, এটার কিছু মানদণ্ড আছে। তো এখানে আমি বর্তমানে কর্মরত আছি চেংদু বিশ্ববিদ্যালয়ে, এখন অলমোস্ট 5 ইয়ার্সের কাছাকাছি। আচ্ছা, আপনি যে এখানে গবেষণা করেছেন, আপনি Yes. যে এখানে অধ্যাপনা করেছেন, জি আপনি বাংলাদেশের ছাত্রছাত্রীদের পেয়েছেন? হ্যাঁ, বাংলাদেশের ছাত্রছাত্রী বিশ্বের অন্যান্য জায়গার ছাত্রছাত্রী পেয়েছেন? পেয়েছি। আচ্ছা, আমি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে আপনি অধ্যাপনা করেছেন, পড়াশোনা করেছেন, এখানে আমরা গিয়েছিলাম, আমাদেরকে দেখা করতে দেওয়া হয়েছিল, আমরা ওখানে গিয়ে শুনলাম। ওখানে ছাত্র সংখ্যা কত? 30,000, 40,000 এরকম হবে? আপনারা মনে হয় যেখানে গিয়েছিলেন এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। হ্যাঁ, হ্যাঁ। আর আমি যেখানে জি, জি। পড়াশোনা করেছি এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রাইট। Yes, yes, এটা yes. হচ্ছে ফোকাস অন ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি, জি, জি, ইনফরমেশন জি। সায়েন্স, ইলেকট্রনিক্স, রোবোটিক্স, অটোমেশন, এই সাবজেক্টগুলোর যদিও আমাদের ম্যানেজমেন্ট আছে, তারপরে জি। হচ্ছে সব ধরনের স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজ সব কিছুই আছে, কিন্তু এটার ফোকাস যেমন হচ্ছে কোয়ান্টাম সায়েন্স, কোয়ান্টাম কম্পিউটিং, এই ধরনের অ্যাডভান্স সাবজেক্টগুলোতে এই ইউনিভার্সিটিতে ফোকাস করা হয়। এবং রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি কিন্তু এআই এর উপরে বিশ্বে 3য় নাম্বার অবস্থানে, এআই এর উপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে সারা ওয়ার্ল্ডে 3য় নাম্বার অবস্থানে আছে। এআইটি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে তৃতীয় দ্বিতীয় স্থানে আপনাদের আছে। ওইটা ওই প্রতিষ্ঠানের নামটা পুরো ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেখানে আপনি পড়াশোনা করেছেন। আমি পড়াশোনা করেছি ওখানে মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল। আচ্ছা, এটা আমি শেষ করেছি। এটা আপনি শেষ করেছেন, ধন্যবাদ আপনাকে। আবার আমি আসব। এখন পুনরায় আমি এখানে ডক্টর তাহমিনা আক্তার, আপনার কাছে আমি বলি, জি। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিজ্ঞান, এআই, ইনফরমেশন টেকনোলজি এটাকে আরও উন্নততর করার জন্যে সরকারের উচিত বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা, যাতে করে আমাদের দেশের প্রতিভাবান ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে? আপনি কি এটা মনে করেন? অবশ্যই, এটা তো আমাদের বিশ্ব বিশ্বের সামনে। দরবারে যদি আমরা দেখা যায় যে আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদের সায়েন্স এবং টেকনোলজি ভিত্তিক যে আমাদের 4IR ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে এসেছে, তার জি। সাথে যদি তাল মিলিয়ে আমাদের চলতে হয় এবং সেই মানে যদি আমাদের শিক্ষার্থী অথবা ছাত্র অথবা মানব সম্পদ সৃষ্টি করতে হয়, জি। আমাদের এই সায়েন্স বেসড এবং টেকনোলজিক্যাল বেসড এডুকেশন ব্যবস্থা চালু করতে হবে। আপনি শুনে অবাক হবেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার যে কয়টি ডিপার্টমেন্ট স্থান লাভ করেছে অনেক, সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে সায়েন্স বেসড
সাবজেক্টগুলি কিন্তু এগিয়ে গিয়েছে। বিশেষ করে এই যে কিউএস বিষয়ভিত্তিক বিশ্ব র্যাঙ্কিংয়ে এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় 9টি বিভাগ স্থান লাভ করেছে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় এবছর 100 ধাপে এগিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে 401 থেকে 450-এর মধ্যে আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে 551 থেকে 600-এর মধ্যে রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগ থেকে 501 থেকে 550-এর মধ্যে চলে এসেছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল অ্যারোনটিক্যাল বিভাগ 501 থেকে 575। এভাবে দেখা গিয়েছে যে আমাদের সায়েন্স ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে এবং বিশেষ করে আমাদের যে ম্যানেজমেন্ট, যে বিজনেস স্টাডিজ, আমাদের যে সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান বা এই সমস্ত কিন্তু এগিয়ে গেছে। লাইফ সায়েন্স কিন্তু দেখা গিয়েছে যে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে মেডিসিন বিভাগ 651 থেকে 700-এর মধ্যে অবস্থান করছে। এটা আমাদের যেটা আপনি বললেন, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি যে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক। এবং আপনি শুনে অবাক হবেন যে প্রতি বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা, আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবেন না ম্যাডাম, আপনাকে মনে রাখতে হবে যে পাবলিক বিশ্ববিদ্যালয় না, ওখানে এতক্ষণ যাননি তো সেই জন্য বলছি, আমাদের বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আরও অনেকগুলো আছে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তারাও প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সুতরাং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকলে হবে না, আরও বিশ্ববিদ্যালয় আছে, আরও প্রতিভা আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, তাই না, রংপুর, বিভিন্ন জায়গায় আছে। আর প্রতিভা আমাদের দেশে অনেক আছে, আমরা সুযোগের অভাবে এটা পারি না। আর প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো আছে, ভালো করছে, কিন্তু আমরা কখনো দায়িত্বশীল ব্যক্তিরা যেন এটা না বলি যে এইটা খারাপ ওইটা ভালো। এটা খুব দুঃখজনক, এটা বলা উচিত। আপনাকে ধন্যবাদ, আবার আসবো আপনাকে। মানে এই যে তার প্রমাণ তো আমাদের আলতাফ সাহেব, যে বাইরে গিয়ে আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় বরং ভালো করছে। অবশ্যই আপনাকে ধন্যবাদ, পরে আসবো আবার। আপনাকে আমার জিজ্ঞাসার আছে, সেটা হলো যে আপনি এআই বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের দেখানো হয়েছে, অনেক মিউজিয়াম এবং অনেক স্থানে গিয়েছি। আপনি যেটা এখন আপনি বলবেন, আপনার অভিজ্ঞতা অনেক বড়, সেটা হচ্ছে যে আপনি এআইয়ের কথা বলবেন, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল, মেডিসিন, মেডিকেল, জাহাজ শিল্প, বিমান এবং আরও বিভিন্ন উন্নততর সেক্টরগুলো, যেগুলো আমরা আমাদের দেশে মানে ছাত্ররা যাতে শিক্ষা লাভ করে সঠিকভাবে যাতে প্রয়োগ করতে পারে। আমি তো ওখানে যে অবাক হয়ে গেছি যে আপনার ওখানে গাড়ির কোনো হর্ন বাজে না, গাড়ির আওয়াজ হয় না, আর গাড়ি চললে একটু ঝাঁকি লাগবে, সেটা কিছুই হয় না, বোঝা যায় না যে আমি গাড়িতে বসে আছি। এবং ওখানে কোনো কোলাহল নাই, ওখানে কোনো ধুলা নেই, ওখানে কোনো ধোঁয়া নেই, ওখানে হর্ন বাজছে না, সেই জন্য শব্দ দূষণের প্রশ্নই নেই। এটা আমার কাছে একটা অদ্ভুত, একটা আজব দেশ মনে হয়েছে। আমি তো 4বার চীনে গেলাম, 78 সালেও গিয়েছি, তো প্রতিবারই ভালো লেগেছে, কিন্তু এই ভালো লাগাটা একটু আলাদা ধরনের। তা আপনি বলুন যে আলতাফ সাহেব, আপনি এসছেন, আপনি একজন আমাদের বাংলাদেশের একজন মানুষ, আপনি চীনে গিয়েছেন, আবার ফিরে যাবেন, তো এখানে আমাদের ছেলেরা এই যে এআই যেটা আছে, এআই কিন্তু আমরা অনেক বিভ্রান্ত হই। একজন গান করছে কিন্তু তার কণ্ঠ শুনতে পাচ্ছি, কিন্তু এত ভালো লাগছে, সে আবার অনুষ্ঠান করে বলছে যে আজকে আমার আমি এই উদ্বোধন করলাম, একজন উদ্বোধন করলো, কিন্তু পরে শুনলাম যে এটা এআই দিয়ে কীভাবে যেন তা ম্যানেজ করে নিয়ে করেছে আর কি, তার কণ্ঠ পুরো নয়। এটা কি? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ডেড বডি নিয়ে চলে যাচ্ছে, যে এআই দিয়ে করেছে এই লোকটাকে, এটা আসলে সে মারা যায়নি। তো সুতরাং সারা পৃথিবীতে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলেন, সমস্ত কিছু এআই আজকে একটা বিভ্রান্তিকর গোলকধাঁধার মধ্যে নিয়ে যাবে কিনা। এআইকে বিজ্ঞানের ক্ষেত্রে, মানব জাতির অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রে এআইকে কাজে লাগানো হচ্ছে আমাদের সকলের কর্তব্য, যেমন আপনারও কর্তব্য, তাই না? সঠিক। এই সমস্যা কিভাবে আমরা যাব, তার আগে প্রশ্ন বলুন যে আমরা বাংলাদেশের ছেলেমেয়েরা ওই চায় না যে কীভাবে সহজভাবে ওখানে যে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, এটা সম্পর্কে আপনি একটু বিশেষ। ধন্যবাদ নানু স্যার। এটা আসলে হচ্ছে যে
চায়নাতে এডুকেশন সিস্টেমটা আসলে হচ্ছে মানে ফোকাস টু দ্য পয়েন্টে থাকে, জি। আর এদের এডুকেশন সিস্টেমটা একটু সিস্টেমেটিক। তা আমি যদি আগে আসলে সিস্টেমেটিক এদের এডুকেশন সিস্টেমটা বলি, তো এদের কিছু মানদণ্ড আছে। যেমন কম্পেয়ার টু বাংলাদেশ, চায়নাতে হচ্ছে এখানে বিভিন্ন লেয়ার আছে। তা আপনি শুনে অবাক হবেন, চায়নাতে অলরেডি ৩,০০০-এর বেশি হায়ার এডুকেশন ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, ৩,১৫৭ সামথিং অ্যাপ্রোচ। এখানে গবেষণা পিএইচডি বা এসব হয় এখানে? এখানে সবগুলাতে পিএইচডি সবগুলাতে নাই, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে সবগুলোতে থাকার সম্ভাবনা কোথাও নাই, ইউরোপেও নাই, আমেরিকাতেও নাই। তো এখানে ধরেন যে, তো এখানে কিছু ক্লাসিফিকেশন আছে ইউনিভার্সিটির, তা আমাদের থেকে একটু সিস্টেমটা একটু আলাদা। তো এখানে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ধরেন যে C9 একটা ক্রাইটেরিয়া আছে, যেটা হলো যে কিছু ইউনিভার্সিটি তারা C9 লিস্টের মধ্যে আছে, এগুলো খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। যেমন আপনার C9, আচ্ছা, এরা হচ্ছে যে ধরেন যে সিংহা। আপনি এইসব ইউনিভার্সিটির সাথে সম্পর্কিত ছিলেন নিশ্চয়ই? আমি 985টা আমি আসতেছি, 985 এর মধ্যে আসছি। তো C9 হচ্ছে সিংহা ইউনিভার্সিটি। আমি হয়তো রিজিয়নের কারণে এটাতে যাইনি, তো এটা হয়তো সেই রিজিয়নে থাকলে আমি হয়তো, যেমন বেইজিং এ C9 এর ইয়াটা বেশি। তো C9 হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি, সিংহা ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যে সাংহাই ফুদান ইউনিভার্সিটি। এরপরে আমরা আসি যে কিছু ইউনিভার্সিটি হচ্ছে 985, প্রজেক্ট 985 এর আওতায়। আচ্ছা, এই 985 হচ্ছে যে অ্যারাউন্ড আপনার ইউনিভার্সিটি এখানে প্রায় আপনার আছে হচ্ছে প্রায় 39 ইউনিভার্সিটি, এখানে 39টা ইউনিভার্সিটি প্রজেক্ট 985 এর আন্ডারে আওতায় আছে। এরপরে আমি আসি, এখানে ইউনিভার্সিটি আছে 211, আচ্ছা, প্রজেক্ট 211। জি জি। সো এই প্রজেক্ট 211 এর আন্ডারে আমাদের ইউনিভার্সিটি আছে অ্যারাউন্ড 112টা ইউনিভার্সিটি। এরপরে আমরা আসি ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি। তো ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি আমাদের আছে প্রায় 147টা ইউনিভার্সিটি। আচ্ছা, সো তারা কিন্তু ইউনিভার্সিটিগুলোকে ক্লাসিফাই করে ফেলছে যে এই ইউনিভার্সিটির আপনি ওই মানদণ্ডে যেতে চান, তাহলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। সো তারা একটা সিস্টেমেটিক ওয়েতে ধাপে ধাপে আগায়, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে, দীর্ঘমেয়াদী প্ল্যান করে ধাপে ধাপে আগায়। আচ্ছা, এটা কি ইউরোপ আমেরিকা থেকে বা অন্য জায়গা থেকে কি এখানে ছাত্র আসে? অবশ্যই আসে। আসে না? আসে, আচ্ছা, আসে। এখানে আমাদের চায়নাতে এশিয়া থেকে যায়? হ্যাঁ, চায়নাতে এখানে ইউনিভার্সিটিগুলোতে মোরালেস আপনার একটা ইউনিভার্সিটি প্রায় 1000 থেকে 2000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে, আর একটা ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড আপনার 20,000 থেকে 30,000 স্টুডেন্ট পড়াশোনা করে। এত কিছু। এবং চায়নাতে আপনি শুনলে অবাক হবেন যে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা সবচেয়ে বেশি। খুব স্বাভাবিক, হ্যাঁ। পাবলিক ইউনিভার্সিটির সংখ্যাই বেশি এবং প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা মানে তুলনা অনেক কম। এবং কারণটা কি? তারা আসলে হচ্ছে যে কি যে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে ফান্ডিং থেকে শুরু করে সিস্টেমেটিক ওয়েগুলাতে আপনার এই ফান্ডিং গুলা তাদের জন্য হয়, সুবিধা হয়। ভালো হলো আমাদের, মানে আমরা জানতে পারলাম, এটা খুব, কারণ ওখানে গভর্নমেন্ট যেহেতু কমিউনিস্ট পার্টির, গভর্নমেন্টের দায়বদ্ধতা, একটা পার্টি গভর্নমেন্ট, সুতরাং তারা তো এডুকেশনের বিস্তৃতির জন্য পাবলিক ইউনিভার্সিটি হবে, পাবলিক ইউনিভার্সিটি। সঠিক। এবং আপনি শুনলে অবাক হবেন যে যত আপনার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে। এই যে C9, 985, 211 বললাম, এগুলো কিন্তু আপনার চায়নার মানে সিস্টেমেটিক ক্লাসিফিকেশন। এখন র্যাঙ্কিংয়ের কথায় আসি, চায়নাতে কিন্তু র্যাঙ্কিংটা হচ্ছে যে আপনার এরা কিন্তু খুব র্যাপিডলি প্রোগ্রেস মানে আগাচ্ছে। আপনার 2025 সালে আমাদের QS র্যাঙ্কিংয়ে কিন্তু টপ 50-র মধ্যে 4টা ইউনিভার্সিটি, 4 থেকে 5টা আমার 5টা ইউনিভার্সিটি, 5টা, এবং 2026 সালে এটা 8টা ইউনিভার্সিটি এর মধ্যে ইনলিস্টেড হয়ে গেছে। টপ 50-র মধ্যে 8টা ইউনিভার্সিটি চলে গেছে। খুব সাংঘাতিক। এই যে যেমন বললাম যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এর মধ্যে আমাদের ইউনিভার্সিটি, হ্যাঁ, এটা কিন্তু চায়নার মধ্যে একটা গুড নিউজ যে সারা ওয়ার্ল্ডে হচ্ছে 3য় নম্বরে অবস্থানে গেছে ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক্স সায়েন্স এন্ড টেকনোলজি। এই পর্যায়ে চলে গেছে। এটা কারণ যে একদিকে ফোকাস দিয়েছে। কি সুন্দর একটা ইউনিভার্সিটি, যেমন আপনি বললেন যে অন্যান্য সাবজেক্ট থাকলেও
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিকটা বেশি ফোকাস দিচ্ছে, যার সঠিক। ফলে ওয়ার্ল্ডে তারা ফার্স্ট সঠিক। আর এনারা চায়নাতে যেটা করতেছে যে এই এডুকেশন সিস্টেমে এরা সঠিক যে প্রয়োগটা, প্রযুক্তির যে প্রয়োগটা, এটা তারা কিন্তু করতেছে। এর কারণ হচ্ছে এদের একটা ইকোসিস্টেম আছে, যেমন সরকার ইয়া করে আপনার উৎসাহিত করে যে আপনার ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশন, ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোলাবোরেশন, এটাকে উৎসাহিত করে। তো আপনার এই ছাত্রছাত্রীরা সরাসরি ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিতে তারা সুযোগ পাচ্ছে এবং তাদের সাথে ক্লোজলি কাজ করার সুযোগ আচ্ছা, আরেকটা পাচ্ছে। প্রশ্ন, সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে যদি ছেলেমেয়েরা যায়, ছাত্রছাত্রীরা যায়, তাহলে মানে এদের কিভাবে যেতে পারে? স্কলারশিপের কোনো আচ্ছা, ব্যবস্থা? সেই ধাপে আসি। এখানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা জন্য চায়নাতে সুবর্ণ সুযোগ আছে। আচ্ছা, এটা কেন আছে সেটা হলো আমরা বাংলাদেশ কিন্তু বেল্ট অ্যান্ড রোড জি, এটার আওতায় আছি। তো চায়নাতে কিন্তু যেমন তাদের ইউনিভার্সিটিগুলো ক্লাসিফাইড আছে, জি, তো এখানে স্কলারশিপেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। একটা স্টুডেন্ট যদি যেতে চায়, এটা বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। জি, তো অনেকে স্কলারশিপ যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু জানে না, হ্যাঁ, যে কিভাবে অ্যাপ্লাই করতে চায়। তো অ্যাপ্লাইটা আমি পরের ধাপে আসি, আগে কি কি ধরনের স্কলারশিপটাকে আমি scholarship পরিচয় করে দিই। তো স্কলারশিপটা হচ্ছে যে প্রথমে আপনার সবচেয়ে ভালো যেটা আপনার সিএসসি স্কলারশিপ বলে, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সিজিএস। এটা সিএসসির আওতায়, চায়না স্কলারশিপ কাউন্সিলের আওতায় এই স্কলারশিপটা দেওয়া হয়। এটা সবচেয়ে প্রেস্টিজিয়াস আচ্ছা, স্কলারশিপ। আলতাফ সাহেব এটা নিয়ে সংক্ষেপ করে ফেলেন, কারণ সময়ের একটা ইয়ে আছে। তো আমি হচ্ছে শুধু সুতরাং আমাদের মানে বাংলাদেশে- ক্যাটাগরিগুলো বলি স্যার। সেটা হলো যে সিএসসি স্কলারশিপ, এরপরে বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ, সিল্ক রোড স্কলারশিপ, মফকন স্কলারশিপ, ওগুলো অনেকে প্রভিন্সিয়াল বুঝতে পারবে না স্কলারশিপ। এখনই। আমাদের একটা ছেলেমেয়েরা এখান থেকে আপনার ধরুন সায়েন্সে যদি কেউ, ফিজিক্সে যদি সেখান থেকে মাস্টার ডিগ্রি করে, সে ওখানে উচ্চশিক্ষা লাভ করতে যাবে, তার জন্য একটা স্কলারশিপ দরকার। কি করবে সে? আচ্ছা, সেক্ষেত্রে সুবিধা? ওনাকে প্রথমে হচ্ছে স্কলারশিপের ধরনটা করতে হবে, ফিক্স করতে হবে যে আমি কোন স্কলারশিপটাতে আমি দরখাস্ত করতে চাই। এইটার জন্য ইউনিভার্সিটির পোর্টালে একটা ওদের হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটিতে ধরেন একটা যে criteria নির্ধারণ থাকে। প্রতিটা ইউনিভার্সিটিতে তাদের মানে ইংলিশ ওয়েবসাইট জি, আছে জি। এবং ওখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এরপরে যেমন সিএসসি স্কলারশিপের জন্য ইউনিভার্সিটিতে আগে ধরেন যে এটার জন্য দুইটা মানদণ্ড আছে। একটা হলো আগে যদি কেউ পিএইচডি করতে যায় বা মাস্টার্স করতে চায়, তাকে আগে প্রফেসর ম্যানেজ করতে হবে, যে আমি তার আন্ডারে মানে পড়াশোনা করতে চাই। এটা সব হ্যাঁ, জায়গায়। ইউ উইল বি হ্যাঁ, সুপারভাইজার। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, অন্য প্রসঙ্গে আসি। সেটা হলো যে আপনি আপনার চায়নায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আপনি নিজে অধ্যাপনা করেছেন, লিখেছেন, বলেছেন, আপনি এমন কোনো কি তাদের কাছ থেকে কোনো অ্যাওয়ার্ড বা এসব পুরস্কার বা এই জাতীয় কোনো কিছু পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে তারা চায়নাতে হচ্ছে যে এই যে এত তাদের হচ্ছে যে উন্নয়ন, তো তারা কিন্তু একটা ইয়ের মধ্যে চলে যে মানে ওপেননেস, মানে উন্মুক্ত এবং পলিসি এবং হচ্ছে যে রিফর্ম। তো এইটার আওতায় তারা কিন্তু আমাদের কাজগুলোকে রিকগনাইজড করে, আচ্ছা, মানে ভালো কাজগুলোকে রিকগনাইজ করে এবং হচ্ছে যে আমি যে ফরেনার হিসেবে আসি বা হচ্ছে এটাকে তারা কি কখনো ডিসক্রিমিনেট করে না। সেই সুবাদে আমি যে এখানে আসি, আপনি তো ফরেনার হিসেবে সবচাইতে আপনাকে গুরুত্ব দিয়েছে বেশি, সেটা বলুন আপনি, সেটা বলছেন না কেন? আচ্ছা, আমাকে হচ্ছে যে আমি যেমন হচ্ছে তারা বিভিন্ন, আমি অ্যাওয়ার্ডের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস যে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি কোনটা? সেটা নাম হলো বলুন। আপনার গোল্ডেন স্যান্ড ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড। হ্যাঁ, তো এটা কিন্তু হ্যাঁ, একটা হচ্ছে বিরাট যে ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। জি, জি, জি। কেন প্রেস্টিজ অ্যাওয়ার্ড? আমার সাথে, আমি এটা সর্বকনিষ্ঠ হিসেবে পেয়েছিলাম। তো আমার সাথে যারা পেয়েছিল তারা কিন্তু আমি মনে করি আমার থেকে অনেক উঁচু পর্যায়ের, উঁচু পর্যায়ের। যেমন আমাদের যে এ ক্লাস ক্যারেক্টারের মধ্যে কিন্তু নোবেল লরিয়েটস, তারপরে হচ্ছে যে আপনার একাডেমিশিয়ান বা বিভিন্ন দেশের মানে সত্য কথা একাডেমিশিয়ান। বলতে গেলে কি জানেন যে আপনি ওই পর্যায়ে উঠেছেন, তারা আপনার চাইতে আসলে অনেক আমি যোগ্য কখনো- বলছেন তো, কিন্তু আপনি ছোট বয়সে, ওই পর্যায়ে অল্প চলে বয়সে গেছেন। ওই পর্যায়ে চলে গেছেন। আমি আসলে আপনি নিজেকে উচ্চতর অন্য কিছু মনে পর্যায়ে করি না, স্যার। তাদের না, কাছে, সেটাই সেটা তো ভালো আপনার লক্ষণ। বিরোধ হবে। আমি মনে করি এখন না যে আরেকটা হচ্ছে- প্রশ্ন আমি করতে চাই এই প্রসঙ্গ, এজন্য আপনাকে অভিনন্দন যে আপনি আমাদের দেশের একজন নাগরিক হিসেবে ভিন্ন দেশে যে এত বড় একজন শিক্ষাবিদ, এত জ্ঞানার্জন করেছেন,
এত অবদান রেখেছেন সেজন্য আপনার আপনাকে মাধ্যমে অভিনন্দন। আমাদের হ্যাঁ, দেশ অবশ্যই। পরিচিত হচ্ছে। এখন আপনি বলুন যে এআই এর কথা যেটা বলেছি, এআই, ওখানে এআই আমরা দেখেছি অনেকগুলো জায়গায়, Exactly. যেমন আইনস্টাইনকে পেয়েছি, আমি ছবি উঠেছি, কথাও বলেছি, উনি কথা বলেছেন আইনস্টাইন, এবং আরো অনেক কিছুই এখন, মারাত্মক তো। এবং অভিজ্ঞতাগুলো সেগুলো, মানে আমরা হয়তো দাঁড়িয়ে আছি, 1 2 3 বললো 20টা ছবি উঠলো হয়তো আমার, এটা এআই সমস্ত আচ্ছা কিছু। এআই দিয়ে, সবকিছু এআই দিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আজকে এই যে বিভ্রান্তির যে অপপ্রচার যেটা এআই দিয়ে হচ্ছে, সেটাকে কিভাবে রোধ করা রোধ যায়? করা যায়। এআই দিয়ে তো অনেক কিছুই হচ্ছে, আমরা জানি সেটাই, যে শুধু তাই না, কিছুদিন পর দেখা যাবে যে মানুষ আর যুদ্ধ করবে না, তাই না? মানুষ আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হবে না, যন্ত্রই যুদ্ধ করবে। যন্ত্রযুদ্ধ এবং এআই সেখান থেকে আপনার গুপ্তচর হিসাবে ভুল তথ্য দেবে শত্রুপক্ষকে, ভুল তথ্য, হয়তো ভুল তথ্য দেবে যে অমুক জায়গায় সেখানে ইরানের ওইটা আছে, ওখানে বোমিং করো, সে দেখা যাবে যে ওই বোমাটা ইসরায়েলের উপরই পড়ে গেল আর কি, মানে এআই এমনভাবে বিভ্রান্ত করবে। এটা আমি এমনি একটা কথা বললাম আর কি, এমন তথ্য দেবে তাকে যে ইরানে বোমা ফেলতে যে তারা ইসরায়েলে বোমা ফেলবে আর কি, এইটাই করবে, মানে ভুল ভুল তথ্যের উপর ভিত্তি করে, বুঝতে পেরেছি তো? সঠিক। সুতরাং এআই আজকে আমাদেরকে সর্বনাশ করছে একদিক দিয়ে, এত বিভ্রান্তিমূলক, যে আমি বললাম না, গান নিজে করছে না, কিন্তু এআই এর মাধ্যমে কিভাবে তার কণ্ঠটা ওখানে দিয়ে গান শুনিয়ে যাচ্ছে, এটা নাকি এআই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এআই এর কিন্তু খারাপের থেকে ভালো দিকটাই বেশি, অবশ্যই। এবং এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না। মানুষ এআইকে কন্ট্রোল করবে, এআইকে ইমপ্রুভ করবে, এআইকে আরো হচ্ছে যে বিশেষায়িত করবে, ইমপ্রুভ করবে, এবং এটাকে হচ্ছে আরো এবং মানে আমাদের আপনার জ্ঞান restriction এর মধ্যে সভ্যতাকে আরো নিয়ে আসবে। বিকশিত করবে, আমাদের সভ্যতাকে বিকশিত করবে। সভ্যতাকে বিশেষ আমরা অনেক কিছু জানি না, এটা কিন্তু মুহূর্তের মধ্যে আমরা জানতে পারতেছি এআই এর মাধ্যমে। এআই এর একটা সবচেয়ে বড় ক্ষমতা কি জানেন? সেটা হলো এআই এর জেনারেটিভ ক্ষমতা, মানে জেনারেটিভ ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা। যে সে আমি বললাম যে আপনি ঠিক আছে, আপনি আমাকে এই 10,000 ডাটা তৈরি করে দেন, এটার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ডাটাতে, হ্যাঁ এটার হয়তো কিছু ভুল হবে, এটা হচ্ছে কিছু আপনার মানে কিছু বাগস আসবে, ভুল আসবে, এই কাজটাই কিন্তু আমাদের মানুষের হচ্ছে মানুষ দিয়ে চেক করতে হবে, এটা কিন্তু এআই আর পারবে না। হ্যাঁ, সেই জায়গা ভুলটুকু কিন্তু আমাদেরকে করতে হবে, কিন্তু ওই ডাটাগুলো পেতে হলে আমাকে যদি মানুষের আমি যেতাম সংগ্রহ করতে, তাহলে অনেক সময়ের প্রয়োজন হতো, সময়টাই অনেক যেটা এআই যে manpower সময়টা লাগতো। করবে মানুষের পক্ষে সেটা এটা সম্ভব না, সম্ভব এটা কিন্তু সম্ভব মূল না। জিনিসটা মানুষকেই দেখতে হবে যে এটাকে শেষ হলো কিনা। আপনি বলুন। তো আসলে আমরা আসলে কিছু মানুষের মধ্যে আমাদের কিছু গোষ্ঠী আছে যে যারা সাধারণত যে এই টেকনোলজিটাকে অসৎ ব্যবহার করার সেটা ভিন্ন, চেষ্টা করে, এটা সেটা ভিন্ন। এটা ঠিকই, কিন্তু আমাদের মানে সৎভাবে সঠিকভাবে বিজ্ঞানকে মানব সভ্যতাকে এগিয়ে নেবার জন্য এআই কিভাবে ব্যবহার করা যায় সেটা সম্পর্কে আপনি একটু কয়েক কথা বলুন। এআই কে ব্যবহার করার জন্য আসলে এআইটাকে আমরা প্রোডাক্টিভিটি, এটা এক কথায় যদি বলা যায় যে আমাদের প্রোডাক্টিভিটি, মানে প্রোডাক্টিভিটি বলা হয় যে আমাদের যে দৈনিক যে কাজকর্ম, এই কাজকর্মের ক্ষমতা উন্নয়নে আমরা এআই ব্যবহার করব। সে ধরেন আমি একটা আর্টিকেল লিখবো বা একটা ড্রাফট লিখবো, আমি বললাম যে এখন কিন্তু এআই এর অনেক ভার্সন আছে, চ্যাটজিপিটি আছে, যেমন চায়নার ডিপসিক আছে, বা হচ্ছে যে আর অনেক ভার্সন বের হয়েছে, ক্লাউডি আছে, তারপরে হচ্ছে জেমিনি আছে, আছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটা আর্টিকেল তৈরি করে দাও, আমার রিকোয়ারমেন্টগুলো বলে দিলাম। আচ্ছা, আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন এআই এর উপর করবো, আপনি ঝটপট উত্তর দেবেন। আচ্ছা, সেটা হলো এই যে আমাদের যে মানবদেহে বা যে স্বাস্থ্য, তার যে চিকিৎসা, সেক্ষেত্রে কত দ্রুত গতিতে এআই একটা রেজাল্ট দিতে পারে? ধরুন মানুষের ক্যান্সার হয়েছে কিনা, তার লিভার ফাংশন কেমন আছে, তার আরও অন্য কোনো রোগ আছে কিনা, এই সব ক্ষেত্রে এআই কীভাবে ব্যবহৃত হতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে এআই ব্যবহার হইতে পারে একটা অক্সিলারি সাপোর্ট সিস্টেম হিসেবে। জি জি জি। যেমন ধরেন যে আমরা যখন টেস্টিংগুলো করি, ডায়াগনস্টিক করি, এই ডায়াগনস্টিকের ভিতরেও কিন্তু অনেক এআই এর ফাংশন থাকে, যে সিস্টেমগুলো ভিতরে সফটওয়্যারগুলো। আচ্ছা আচ্ছা। তো আমরা ওইদিকে না গিয়ে যদি ধরেন যে আমি সব রিপোর্টগুলো আমি তাকে দিয়ে দিলাম, যেমন চায়নাতে আমি কিন্তু ব্যবহার করছি যে একটা জিনিস, যে আমি স্ক্যানটা, আমার ফেসটা আমি স্ক্যান করলাম, ওর সাথে সাথে কিন্তু বলে দিল যে আমার কি কি সমস্যা মানে ফেসের মধ্যে আছে, এবং আমাকে রিকমেন্ড করে দিল যে আপনি এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন।
আচ্ছা, সো এটার কিন্তু প্রোডাক্টিভিটি, এটার কিন্তু মানে এআইয়ের যে হচ্ছে যে 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 ক্ষমতাটা, যে হচ্ছে যে ডায়াগনস্টিক থেকে শুরু করে জি। যে হচ্ছে যে আমরা আসলে আমাদের আচ্ছা, এটা কি ওদের ওদের তথ্য সর্বক্ষেত্রে- ভান্ডারে এটা কি সর্বক্ষেত্রে এই ব্যবহার করা যায়? সমস্ত ক্ষেত্রে নিশ্চয়ই তাই। সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ। তাকে ওই ডাটাটা পেতে হবে। ওই ডাটাটা পেতে ওই হবে। ডাটাটা এআই এর মধ্যে কিন্তু তার একটা ক্যাপাবিলিটি কি, আমাদের এক্সিস্টিং যে ওয়েবসাইটগুলো আছে বা জি, তথ্য জি। ভান্ডার আছে যেমন উইকিপিডিয়া বা সব কিছুই, ও কিন্তু মুহূর্তের মধ্যে হচ্ছে 10টা পেজ বা 20টা পেজ কিন্তু অ্যানালাইসিস করতে পারে, অ্যানালাইসিস করে আমাকে সাথে সাথে রিপোর্টটা দিতে পারে। এটা একটা তো বিরাট Customized। ঘটনা। কিন্তু দিলেও কিন্তু রিপোর্টটা দিচ্ছে বা চিঠিটা ড্রাফট করে দিচ্ছে, কিন্তু ফাইনালি কিন্তু আমাদের একটু দেখতে হবে এই এই যে বললাম জায়গাটুকু, ম্যাডাম, হ্যাঁ, এইটাই হচ্ছে এই যে জায়গাটাই আমাদের এটাই mark বললাম আছে। যে এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না। এআই কখনো মানুষকে রিপ্লেস ওই করতে পারবে না। মানুষের ব্রেন মানুষ এআই কে ব্যবহার করবে, মানুষ এআই কে কন্ট্রোল করবে, কিন্তু AI AI কে কখনো improve মানুষকে করবে। নয়, এটা এআই স্বাভাবিক। কখনো মানুষকে নেই, এইটাই হচ্ছে যে আমাদের আচ্ছা, এখন আমাদের বাংলাদেশে তাহলে এআই কিভাবে উন্নত করা যায়? আপনারা দুজনের অভিমতটা কিভাবে হতে পারে? এটা তো কঠিন কিছু না, উদ্যোগ গ্রহণ করলেই নিশ্চয়ই এখানে বিশেষজ্ঞ সৃষ্টি হবে, বিশেষজ্ঞরা আসবে, আমাদের বিজ্ঞানকে এগিয়ে নেবে। কি বলেন আপনারা? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে স্যার সেটা হলো যে আমাদের এক্সিস্টিং যে আমাদের টেকনোলজিগুলো আছে, টেকনোলজি। এইটাকে হচ্ছে যে আমাদের এআইটাকে কাজে লাগাইতে হবে। জি, এআইটা হচ্ছে যে এআইয়ের ভিতরেই আমি যদি যাই, কিছু টেকনোলজি আছে, যেমন আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং টেকনোলজি, মেশিন লার্নিং টেকনোলজি, এরপরে হচ্ছে আপনার রিইনফোর্সমেন্ট টেকনোলজি, জি। তারপরে হচ্ছে আপনার জ্ঞান বলে, আরও অনেক ধরনের টেকনোলজি আছে। এই টেকনোলজিগুলোই কিন্তু হচ্ছে এআই এর বিহাইন্ড দ্য এআই। জি, জি। এগুলাকে আমাদের সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে আমাদের যে বর্তমান প্রযুক্তি আছে, এই প্রযুক্তির সাথে ইন্টিগ্রেট করতে হবে। দেন আমরা কিন্তু, যেমন ধরেন যে এই রিসেন্টলি বাংলাদেশে যে ওই যে রাস্তায় যে এআই এর জি। ক্যামেরা লাগাইছে, হ্যাঁ, এটা কিন্তু সচেতন অবশ্যই হয়ে অনেক গেছে। ভালো একটা উদ্যোগ, অবশ্যই অবশ্যই। অবশ্যই ভালো একটা হ্যাঁ। উদ্যোগ, এবং সে মুহূর্তের মধ্যে যে ডিটেক্ট করতেছে। সো আমাদের এই এআই প্রযুক্তিগুলোকে আরো উৎসাহিত করা উচিত, যেটা অলরেডি এটা মানব কল্যাণের মানব জন্য, কল্যাণের বিজ্ঞানের জন্য। জন্য এটা আমাদের প্রয়োজন। মানব কি বলেন? কল্যাণের আমি- জন্য। এআই এবং আপনার যে আমাদের সময় নেই, তবে আপনাদের দুজনকে ধন্যবাদ, ডক্টর আলতাফ হোসেন এবং ডক্টর তাহমিনা আক্তার, এবং আপনি ডক্টর আলতাফ, আপনি চায়না থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনি বাংলাদেশের সেই অভিজ্ঞতা আপনি জনগণের কাছে, ছাত্রছাত্রীদের কাছে আপনি পৌঁছে দিন। আপনাদের দুজনকে ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আগামীকাল সকাল 6টা 50 মিনিটে পুনরায় দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।